ঠকবাজ কোয়েলের ছল চাতুরিকে আর প্রশ্রয় দিবে না এবার স্রোত। আপনাদের ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবাকে নিয়ে স্রোত বলতে থাকে যে এরকম করে আমরা হাতে হাত দিয়ে বসে থাকলে আমার রায় দিদি ভাইয়ের বিপদ তো খুব একটা কমে আসবে না, তাই না সার্থক স্যার? আমাদেরকে কিছু একটা করতে হবে। তখন সার্থক বলতে থাকে আচ্ছা তুমিই বলে দাও তো স্রোত, আমরা কোথা থেকে শুরু করতে পারি, তথ্য প্রমাণগুলো আমরা কোথা থেকে জোগাড় করবো, যেখানে কিনা এই রিপোর্টস ছাড়া আমাদের কাছে কোনো কিছুই নেই। ওদিকে স্রোত হঠাৎ করেই যখন সেই রিপোর্টসটাকে খুব ভালোভাবে দেখে তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার এই রিপোর্টসের উপরে যে হসপিটালটার নাম আছে আমরা সেখানে গিয়ে তো যাচাই বাছাই করতে পারি যে এই রিপোর্টটা আদৌ সেই হসপিটাল থেকে লিক হয়েছে কিনা, আর এই নামে কোনো হসপিটাল আদৌ আছে কিনা। আপনি বরঞ্চ একবার নেটে সার্চ দিয়ে দেখুন না যে এই নামক কোনো হসপিটাল আছে কিনা। তখন এই কথা বলা মাত্র গুগলে সার্চ দিয়ে যখন সার্থক সেখানে কোথাও খুঁজে না পাই হসপিটাল নাম, ঠিক সেই সময় স্রোতের সন্দেহ আরও বেশি তীব্র হওয়া শুরু করে দেয়। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে আরেকটা আমাদের কাছে অপশন আছে। প্রথমত তো যে মিথ্যাচারটা কোয়েল করেছে সেই মিথ্যাচারটা তো আমাদের কাছে এখন জলের মতন পরিষ্কার, কিন্তু তার থেকেও আমাদেরকে আরও বড় প্রমাণ জোগাড় করতে হবে, কারণ রায়ের চোখ খোলানোর জন্য আমাদের কিন্তু এরকম হেলাছালা প্রমাণ নিয়ে গেলে ওর সামনে হাজির হলে ওকে কিন্তু বিশ্বাস করাতে পারবো না। তখন স্রোত বলতে থাকে যে বাবা তুমি কি করবে বলো তো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে বারে যে মানুষটার নামে এই রিপোর্টসগুলো বেরিয়েছে সেগুলো তার ফেক না, তাই না? তাহলে সেটা যদি আমরা যাচাই বাছাই করার জন্য মেডিকেলে দিয়ে আসি তাহলে নিশ্চয়ই তারা যাচাই বাছাই করে আমাদেরকে এটা বলতে পারবে যে এটা আদৌ কোনো পুরুষের নাকি মহিলার রিপোর্টস। তখন এই কথা বলা মাত্র সেই মেডিকেলে যখন এই রিপোর্টসগুলো জমা করে আসে সার্থকের বাবা, ঠিক সেই সময় মেডিকেল রিপোর্টসগুলো পড়ে ডক্টর বলতে থাকে যে দেখুন এটা যারই রিপোর্ট হোক না কেন ওনার ক্যান্সার হয়েছে এটা সত্য কথা, কিন্তু তাই বলে উনি কোনো নারী হতে পারে না, কারণ এই রিপোর্টটা একটা মেল পার্সনের, কোনো ফিমেলের নয়। এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে এইটা কেউ না কেউ ওকে জোগাড় করে দিয়েছে, আর অমনি ও এটা ধরেই রায় দিদি ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেছে যে না ও ক্যান্সারে আক্রান্ত। তাহলে বুঝতে পারছো বাবা যে ও কত বড় খেলাটা খেলেছে, আর এই ষড়যন্ত্রের মধ্যে নির্ঘাত কোনো না কোনোভাবে অন্য কেউ আছে যে কিনা ওকে আড়ালে থেকে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু সেই মানুষটাকে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তোমার ঘরের ভিতরেই তো শত্রু রয়ে গিয়েছে, সেই শত্রুটাকে তুমি এতটা কী করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বলো তো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি কার কথা বলছেন বলুন তো। তখন সার্থক বলতে থাকে যে কেন তোমার মেজদি ভাই তো অপরাধের তো পাহাড় অনেকটা গড়ে গিয়েছে, তাই না? তাহলে তোমার মেজদি ভাই যদি এরকম একটা জঘন্য অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলে তাতে অবাক হওয়ার কী আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না স্রোত। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনি যেটা বলছেন যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এবার মেজদি ভাইয়ের শাস্তি আমি নিজ হাতে দিব। ওদিকে অনির্বাণকে ফোন করে যখন স্রোত গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আমিও রিপোর্টে থাকা এই হসপিটাল অবধি পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এরকম কোনো হসপিটালই নাকি আমাদের গোটা শহরে নেই। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো স্রোত, তো এখান থেকেই তো ওর মিথ্যাচারটা শুরু হয়েছে, আর এই মিথ্যাচারগুলোকে এত দিন ধরে প্রশ্রয় দিয়ে গিয়েছে রায় নিজের অজান্তে, উল্টো নিজের পায়ে নিজে কুড়োল মারতে চলেছে রায়। এখন তোমার বোন যদি একবার কিডনি দিয়ে ফেলে তাহলে তুমি বুঝতে পারছো স্রোত ওকে আর রুটি থেকে আমরা কোনো মতেই বাঁচিয়ে বের করতে পারবো না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে অনি দাদাভাই যে কোনো মূল্যে আমাদেরকে রায় দিদিভাইকে কোয়েলকে কিডনি দেওয়ার হাত থেকে বাঁচাতে হবে, কারণ রায় দিদিভাইয়ের ক্ষতি হোক এটাই কোয়েল চায়, আর তার পাশাপাশি আরও একজন চায়। তো বন্ধুদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।